হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে তোমাদের পড়াবো পরিবেশ ও বিজ্ঞান, ক্লাস ষষ্ঠ শ্রেণী, সমাজ, প্রথম চ্যাপ্টার। এটা নিয়েই তোমাদের। তো আমাদের পরিবার আমরা আমরা আমাদের পরিবারের ওপর এবং আমাদের যে সমাজ আছে তার উপর কিভাবে নির্ভরশীল, এখানে সেটাই বলেছে। যেমন আমাদের পরিবারের উপর আমরা কিভাবে নির্ভরশীল, আমাদের পরিবারে কে কে আছে, মা বাবা ভাই বোন। তো তাদের উপর আমরা কিভাবে নির্ভর করি। তো পরিবারের উপর নির্ভর করা মানে পরিবারের সদস্যের উপর নির্ভর করা। যেমন আমাদের বাবা কি করে, বাইরে কাজ করে বা চাষবাস করে, কারো বাবা চাকরি করে। তো আমরা তো উপার্জন করতে পারি না, আমাদের বাবা আমাদের জন্য উপার্জন করে নিয়ে আসে, মা রান্না করে। তো এইভাবে আমাদের সংসার চলে, তাই তো? তো এইভাবে আমরা আমাদের পরিবারের উপর নির্ভর করি। যেমন প্রতিদিন রান্না করা কার কাজ? মা, কাকিমা, জেঠিমা। ছোট ভাই বা বোনকে দেখাশোনা করা বাবা, কাকু। তারপর কি, আহ উপার্জন করা কার কাজ? হয় বাবা হতে পারে, দাদা হতে পারে, জেঠু হতে পারে, বা দিদি হতে পারে। আমাকে পড়ানো বলতে যদি বলো যে তোমাদের কে পড়ায় বাড়িতে, তাহলে লিখতে পারো যে মা পড়ায় বা দিদি পড়ায় বা দাদা পড়ায়। তো এইভাবে আমরা আমাদের পরিবারের সদস্যের উপর নির্ভর করি। আর একটা দ্বিতীয় নম্বরে কি আছে? কোন কাজ করার জন্য তোমাকে সমাজে বিভিন্ন লোকের উপর নির্ভর করতে হয়। সমাজের বিভিন্ন লোক মানে সমাজে বিভিন্ন পেশা আছে। তো সমাজের পেশাগুলো কি কি? সমাজের লোকজন মানে আমাদের চারপাশে যে সব লোকজন আছে তারা কি কি করতে পারে, যেমন ডাক্তারি করতে পারে, শিক্ষকতা করতে পারে, কেউ কেউ গ্যারেজে কাজ করে, কেউ কেউ গাড়ি রিপেয়ারিং করে, কেউ কেউ কারেন্টের ইলেকট্রিসিটির কাজ করে, কেউ কেউ রান্না করে, ক্যাটারিং এর কাজ করে, কেউ কেউ যে মুচি আছে তারা কি করে, তারা জুতো সেলাই করে। কামাররা কি করে, কুমোররা কি করে, কুমোররা মাটির হাঁড়ি কলসি ইত্যাদি তৈরি করে। আর কামাররা কি করে, বিভিন্ন কাঁসা পেতলের জিনিস, ওইসব জিনিস মানে সারাই করে। তারপরে কাঠমিস্ত্রি আছে, কাঠমিস্ত্রিরা কি করে, কাঠের আসবাবপত্র তৈরি করে। তো এইগুলো হচ্ছে সমাজের বিভিন্ন বন্ধু। ডাক্তাররা কি করে, আমাদের চিকিৎসা করে। শিক্ষকরা কি করে, আমাদের আমাদের পড়াশোনা শেখায়। তারপর তারপর জেলেরা কি করে, বিভিন্ন মাছ 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 ধরে পুকুর থেকে, সেই মাছ বিক্রি করে। তো এরা সবাই হচ্ছে সমাজ। আমরা এই সমাজের উপর বিভিন্ন নির্ভরশীল। যদি আমাদের কিছু খাবার কিনতে হয়, আমরা দোকানে যাই, তাহলে তারা দোকানদার, তারা আমাদের খাবার দেয়। আমরা অসুস্থ হলে কোথায় যাই? চিকিৎসকের কাছে বা ডাক্তারের কাছে যাই আমাদের চিকিৎসা করানোর জন্য। আমরা স্কুলের শিক্ষক মহাশয়দের কাছ থেকে আমরা শিখি। তারপর আমরা আমাদের জুতো সেলাই করতে কোথায় যাই? মুচির দোকানে যাই। আমরা আমাদের ঘর বাড়ি তৈরি করার জন্য কাদের ডাকি? মিস্ত্রি বা রাজমিস্ত্রিদের ডাকি, যারা আমাদের ঘর বাড়ি তৈরি করে দেয়। তো এরা হচ্ছে সমাজের লোক। তো কোন কোন কাজ আছে এখানে? কি কি কাজ হতে পারে? ডাক্তারি কাজ হতে পারে, জুতো সেলাই হতে পারে, কাপড় কাচতে আমরা কোথায় নিই? কখনো কখনো নিজেরাও কাচি, ভালো জামা কাপড় দোকানের কাছেও কাচতে দিই। তারপরে জেলে যারা মাছ ধরে। তারপর আহ হ্যাঁ, কামার, কুমোর, ছুতোর ইত্যাদি, যে দর্জি, আমরা জামা সেলাই করতে দিই। তো এইগুলো হচ্ছে কি কি কাজ? এই কাপড় সেলাই করা, রান্না করা, তারপর হচ্ছে চিকিৎসা করা, শিক্ষকতা করা, তারপর এই যে ইত্যাদি যে কাজগুলো আছে এখানে লিস্ট বানাতে বলেছে। আর কার উপর নির্ভর করি সেটা কে করে তার নাম লিখতে হবে এখানে। পরে কি আছে? মানুষ কিভাবে গাছের উপর নির্ভর করে। আমরা ছোটবেলায় পড়েছি গাছ আমাদের বন্ধু। তো গাছ আমাদের কিভাবে কিভাবে উপকার করে। গাছ আমাদের ফল ফুল দেয়, অক্সিজেন দেয়, বাতাস দেয়, ছায়া দেয়, এগুলো তো উপর দিয়ে গেল। এখন আমরা একটু বড় হয়েছে, আরো শিখবা। এবার খাবারের জন্য গাছ কি কি খাবার দেয়? গাছের থেকে আমরা ফল পাই, তারপরে গাছের যে শাকসবজি হয় সেই সব আমরা খেতে পাই। এটা হলো খাবারের জন্য। বাসা তৈরির জন্য যে বিভিন্ন পাখি আছে, যে অনেক রকম পাখিরা তো গাছেই বাসা তৈরি করে। তাছাড়াও কাঠবিড়ালি আছে, ওরা গাছের কোঠরে বসবাস করে। কিছু পিঁপড়ে থাকে, ওরাও গাছে বসবাস করে। কিছু গেছো ব্যাঙ হয়, তারাও গাছে বসবাস করে। এছাড়া আমরা কিভাবে করি? মানুষরা কি করে, গাছের যে কাঠ পাই সেই কাঠ দিয়ে আমরা ঘরবাড়ি তৈরি করি। তাছাড়া কাঠ দিয়ে আমরা ঘরের বিভিন্ন আসবাবপত্র, চেয়ার টেবিল খাট আলমারি ইত্যাদি তৈরি করি।
তো এটা বাসা তৈরির জন্যও পড়ে। অন্যান্য প্রয়োজন কি? অন্যান্য প্রয়োজন কি হতে পারে? উম কাঠ থেকে বা গাছ থেকে আমরা কি কি পেতে পারি? মধু পেতে পারি, মৌচাক, তারপর হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তারপর আর কি পেতে পারি? গাছ থেকে আমরা কাগজ তৈরি করি। যে গাছের এই যে বাঁশ গাছ যেগুলো হয়, বাঁশঝাড়ের বাঁশ গাছ, ওগুলো থেকে কিন্তু কাগজ তৈরি হয়। যে তোমরা খাতা পেন খাতাতে লেখো বা বইয়ের যে পেজ, ওরকম সাদা কাগজ তৈরি হয়। তো আরো কি কি করি সেটা আমরা পরে আরো দেখবো, যত এগোবো তত দেখবো। চলো, এবার অন্যান্য প্রাণীরা কিভাবে গাছের উপর নির্ভর করে? অন্যান্য প্রাণীরাও খাবারের জন্য নির্ভর করে। যেমন গরু, ছাগল, ভেড়া, যারা এরকম তৃণভোজী প্রাণী আছে, ওরা কি করে? ওরা গাছের পাতা খায়, সবুজ ঘাস খায়। আর যারা আবার কিছু পাখিরা ফল খায়, তারপর মধু খায়, মৌমাছিরা মধু খায়, বাসা তৈরির জন্য ওরা হচ্ছে গাছকে ব্যবহার করে। তো এইভাবে অন্যান্য প্রাণীরাও গাছের উপর নির্ভরশীল। এটা আরো পরে ডিটেলসে আছে। এবার খাবারের জন্য আমরা কি কি ভাবে অন্যান্য প্রাণীর উপর নির্ভর করতে পারি? আগের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে মানুষ আর প্রাণীরা নানান ভাবে গাছের উপর নির্ভরশীল। কিন্তু আমরা বিভিন্ন ধরনের খাবার গাছপালা থেকে পাই। এছাড়াও আরো অনেক ধরনের খাবার আছে যেগুলো আমরা বিভিন্ন প্রাণীদের থেকেও পাই। যেমন গরু, ছাগলের থেকে দুধ পাই, মুরগির মাংস পাই, পাঁঠার মাংস পাই, তারপর মুরগির থেকে আমরা ডিম পাই, তাই তো? তো মুরগি বা প্রাণীরাও তো সেই রকম ভাবে গাছের উপর নির্ভরশীল। তো দেখলাম যে যেসব গাছপালা বা তাদের যে অংশগুলি কোনো প্রাণীরা খায়, সেগুলো কি কি? গরু কি করে? গরু ঘাস খায়। মানে ঘাসটা কি? ঘাসটা একটা উদ্ভিদ, কিন্তু ওটা পুরো উদ্ভিদটাই খেয়ে নেয় গাছ। পাতা খায়, ছাগলও পাতা খায়। মুরগি কি খায়? মুরগি হচ্ছে শস্য দানা খায়, মানে যে ভুসি টুসি হয় ওইগুলো খায়। বাঁদর কি করে? বাঁদর ফল ফল খায় গাছের। সে যে কোনো ফল হতে পারে, আম, কাঁঠাল, জাম, কলা সব খেতে পারে। কাঠবিড়ালিও তাই, ফল খায়। টিয়া পাখি কি খায়? টিয়া পাখিও ফল খায়, লঙ্কা খায়। শামুক কি করে? শামুকও গাছের কিছু কিছু শামুক আছে গাছের পাতা খায়। পঙ্গপাল কি করে? এরাও গাছের পাতা নষ্ট করে দেয়, মানে পাতা খায়। এবার আমরা উদ্ভিদের কোন কোন অংশ গ্রহণ করি? দেখো, এখানে উদ্ভিদের নাম লেখা রয়েছে। গাজর। গাজর কি বলতো? গাজর হচ্ছে একটা উদ্ভিদের মূল। গাজর কিন্তু মাটির নিচে হয়। গাজর কেমন দেখতে হয়? এই যে গাজর এরকম উপর দিয়ে এরকম ঝুঁটি মতো হয়, গাজরের গাছের মতো। আর নিচের দিকে এরকম গাজর থাকে। এই যে গাজর। তো গাজর কিন্তু একটা মূল উদ্ভিদের, মাটির নিচে হয়। তারপরে আদাও কি মাটির নিচে হয়? আম কি? তাহলে আদাটা মানে মূল হিসেবে আমরা খাই। গাজরও মূল হিসেবে আমরা খাই। আম গাছের আম কি? আম আমরা ফল হিসেবে খাই। সজিনা কি? সজিনার ডাঁটা, তাহলে ডাঁটাটাও একটা ফল। তাহলে এটাও আমরা উদ্ভিদের ফল হিসেবে খাই। কুমড়ো গাছের কুমড়ো আমরা কি করি? কুমড়ো আমরা ফল হিসেবে বা সবজি হিসেবে খাই। কলা গাছের কলাও আমরা ফল হিসেবে খাই। ভুট্টা আমরা ফল হিসেবে খাই। পালং শাক আমরা শাক হিসেবে বা শাক পাতা হিসেবে খাই। কলমি শাক কি? এটাও আমরা শাক পাতা হিসেবে পুরো উদ্ভিদটাকেই খাই। পালং শাকেরও পুরো উদ্ভিদটাকেই খাই। চালতা কি? চালতা একটা ফল যেটা দিয়ে আচার বানায়। তো চালতা কি? চালটা আমরা পুরো ফল হিসেবে খাই, তাই তো? এরপর কি বলেছে? ভুলে চলে গেল মনে হয়। আচ্ছা। বাসা বানানোর জন্য কিভাবে প্রাণীরা গাছের উপর নির্ভর করে? দেখো, এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে একটা পাখির বাসা রয়েছে। এগুলো বাবুই পাখির বাসা। না, এটা টুনটুনি পাখির বাসা হয়তো। বাবুই পাখির বাসা ছবি আমি পেলাম না, ভালো করে খুঁজতে হবে। এটা কাঠবিড়ালি গাছের কোঠর থেকে বেরিয়ে রয়েছে। এটা কি? এটা বাদুড় গাছের ডালে ঝুলে রয়েছে। তো কি পাখিরা গাছের শুকনো ডাল পাতা এইসব দিয়ে গাছ বানায়। কোনো কোনো পাখি আবার ডাল পাতার এইসব দিয়েও বানায়। কোনো কোনো পাখি এরা বাসা বানায় বাড়ির ঘুরঘুরিতে। বলো তো কে? চড়াই পাখি বাসা খুব একটা বানায় না ওরা। ওই পাকা ঘর বা ইটের ঘরের যে ঘুলঘুলি থাকে উপরে, যে ছোট ছোট বক্সের মতো, ওইগুলোতে ওরা থাকে। ওই যে পরিবর্গার ফাঁকে বা বাড়ির আনাচে কানাচে এরা থাকে। কিন্তু বাসা বানানোর উপকরণ জোগাড় করে সেই গাছ থেকেই। মানে ওর মধ্যে কিছু মানে শুকনো ডালপালা এনেও মানে ওর মধ্যে ডিম টিম পাড়ে।
আবার কোনো কোনো প্রাণী আবার গাছে বাসা না বানিয়ে কেবল আশ্রয় নিয়ে গাছের ডালে, যেমন কাক, চড়ুই, বাবুই। চড়ুই টুনটুনি পাখি, টুনটুনি পাখিকে তো দর্জি পাখি বলা হয়, তোমরা জানো, কারণ এত সুন্দর বাসা বানায় যে ওদের দর্জি পাখি বলা হয়েছে। তাছাড়া কি কেবল পাখি নয়, কাঠবিড়ালি, তারপর পিঁপড়ে, আরো মাকড়সা ইত্যাদি অনেক প্রাণীও গাছে থাকে। তারপরে তাহলে আমরা দেখতে পেলাম যে কোনো প্রাণী গাছ থেকে বাসা তৈরি জিনিসপত্র জোগাড় করে, আবার কেউ কেউ ওই গাছেই বাসা তৈরি করে থাকে। গাছ থেকে বাসা তৈরির জিনিসপত্র জোগাড় করে, যেমন চড়াই শালিক। চড়াই পাখি তো বললাম যে ওই পাকা ঘর বা দালানের যে ফাঁক ফোকর আছে ওগুলোতে বসবাস করে। তাহলে ওরা কি কি ব্যবহার করে, এখানে একটা উদাহরণের হিসেবে দেওয়া রয়েছে, ডালপালা আছে এমন যে কোনো গাছের অংশ জোগাড় করে আর সেগুলো দিয়ে বাসা বানায়। লাল পিঁপড়ে কি, এখানে কোনো যে কোনো চওড়া গোল পাতাওয়ালা গাছে মানে পাতায় লাল পিঁপড়ে থাকে। এখানে মাকড়সা দিতে পারো, মাকড়সাও কি গাছের কোঠরে থাকে। আহ গাছের পাতা, এরাও গাছের পাতার এরকম সাদা সাদা যে আহ তৈরি করে এক ধরনের শুককিটের মতো, ওগুলোতে থাকতে পারে। শুঁয়োপোকাও কি গাছের পাতায় থাকে, গাছের পাতায় মুড়িয়ে অবস্থান করে। তো এরকম আরো অনেক উদাহরণ, দুই একটা উদাহরণ তোমরা এখানে অ্যাড করে দেবা। আর গাছ যখন কোনো জায়গায়, গাছই যখন থাকার জায়গা, তাহলে কাক কি ডালপালা আছে এমন যে কোনো গাছে থাকে, বাদুড়ও কি, বাদুড় গাছের ডালে ঝোলে। তারপর ঘুঘু পাখি কি, ঘুঘু পাখিও গাছের খড় কুঠো পাতা এসব জোগাড় করে বাসা বানায়। বাবুই পাখি গাছের খড় কুঠো পাতা ডালপালা, শুকনো ডালপালা এগুলো জোগাড় করে বাসা বানায়। তারপর টুনটুনি পাখি ও সেরকম খড়কুটো শুকনো পাতা এসব জোগাড় করে বাসা বানায়। এগুলো তো অনেক সহজ জিনিস, তোমরা পারবে। তারপর কি বলেছে, আমরা বাড়ি তৈরির জন্য কিভাবে গাছের উপর নির্ভর করি। তো আমি আগেই বলেছি, আমরা বাড়ি তৈরি করার জন্য প্রধান উপাদানই কি, কাঠ। কাঠ তো লাগবেই আমাদের, কোনো বেড়া দিতে কাজে লাগে। পাটকাঠি যেগুলো, ওটা তো পাট গাছ, পাটের যে পাট থেকেই তো পাটকাঠি হয়, পাট গাছগুলো শুকিয়ে শুকিয়ে পাটকাঠি হয়, সেগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, বা পাটকাঠির বেড়া দেয় অনেকে, অনেকে তালের বাঁশের বেড়া দেয়। তো এইভাবে কাঠ দিয়ে বা আমাদের যে ঘরবাড়ি তৈরি করা হয়, দেখো পাহাড়ি অঞ্চলে যেখানে বেশি ভূমিকম্প হয় এমন জায়গায় কাঠ দিয়ে বাড়ি তৈরি করার রীতি। কেন কাঠ দিয়ে ওখানে বাড়ি তৈরি করে, কারণ ওখানে খুব ঘন ঘন ভূমিকম্প হওয়ার খুব মানে চান্স থাকে। যদি একটা দালান দিয়ে ইট পাথর দিয়ে মানে বাড়ি তৈরি করে, ভেঙে যাবে, পুরো ভেঙে গেলে কি ওই বাড়িতে চাপা পড়ে অনেক মারাও যেতে পারে। আর এটা অনেক ব্যয় সাপেক্ষ হয়ে যাবে, একটা ইটের বাড়ি তৈরি করতে অনেক টাকা পয়সা খরচ হয়। কিন্তু কাঠ দিয়ে দেখা গেছে যে ওই কাঠের বাড়িগুলো অনেক হালকা হয়। কাঠগুলো যদি কোনো কারণে ভেঙে পড়াও যায়, ভেঙে পড়েও যায়, ওগুলো মেরামত করে ঠিক করে আবার বাড়ি তৈরি করা যাবে, ওটা অতটা ব্যয় সাপেক্ষ হয় না। এই জন্য ওখানে কাঠ দিয়ে বাড়ি তৈরি করে। এছাড়া কি, পাহাড়ি অঞ্চলে কি হয়, বরফ পড়ে, অনেক ঠান্ডা হয়। তো কাঠের বাড়িগুলোতে কি হয়, কাঠের বাড়িতে ঠান্ডা কম লাগে, এই জন্য কাঠের বাড়ি তৈরি করে। তাছাড়া এই যে আগেকার দিনে বাড়ি তৈরির সময় ছাদে কড়ি কাঠ দিত। তাছাড়া চাষের বিভিন্ন জিনিসপত্র হতো কাঠ দিয়ে। তারপর কি, চেয়ার টেবিল খাট আলমারি করতেও কাঠ তৈরি করা লাগে, যে কাঠ দিয়ে ঘর সাজানোর শৌখিন জিনিসপত্র বানানো যায়। তাহলে আমাদের কি কি লাগে, গুড়ি, গাছের গুড়ির কোন অংশ ব্যবহার করা হয়, এটা একটু লিখে নিই। সেকেন্ড, গাছের গুড়ি, এখানে গাছের গুড়ি ব্যবহার করা হয় কোন করে, শাল কাঠ ব্যবহার করা হয়। শাল, আকাশমণি, এই ইত্যাদি কাঠের মানে গাছের যে গুঁড়ি ব্যবহার করা হয়, ওগুলো দিয়ে কি ব্যবহার করা হয়, খাট তৈরিতে, আলমারি, চেয়ার টেবিল ইত্যাদি তৈরিতে ওই শাল কাঠ বা আকাশমণি কাঠ ব্যবহার করা হয়। এছাড়া কি আছে, তাল গাছ, এখানে আবার গাছের নাম দিয়ে দিয়েছে। তাল গাছের কি ব্যবহার করা হয়, পাতা ব্যবহার করা হয়। তাল গাছের পাতা দিয়ে আমরা হাত পাখা বানাই, ওই গরমকালে হাত পাখা দিয়ে হাওয়া করি। ফল কি গাছের কোন অংশ, এটা তো তোমরা বলতেই পারবে, এটা তোমাদের বলছি না, আম জাম কাঁঠাল ইত্যাদি, এগুলো কি খাবার কাজে ব্যবহার করা হয়। তাছাড়া উম আর একটা তোমরা উদাহরণ দেবা, এই সে নারকেল গাছের পাতা, কি নারকেল, তাহলে এটাতে কি করা হয়, ঝাঁটা তৈরি করা হয়, পাতার কাঠিগুলো কেটে কেটে ঝাঁটা তৈরি করে মা কাকিমারা। তো এটা গেল। এরপরে এরপরে কি গাছের থেকে আমরা আর কি কি জিনিস পেয়ে থাকি, গাছের থেকে আমরা অনেক কিছু পেয়ে থাকি।
এখানে দেখো বড় করে দিই। দর্জির দোকান বা বাড়ি থেকে সুতির কাপড় যে আমরা পাই, সেই সুতির কাপড় কি দিয়ে তৈরি করে? সুতির কাপড় দেখবা যে ইংলিশে বলে সুতিকে কটন, আবার ইংলিশে কটন মানে তুলো। তো তুলো থেকে কি সুতির কাপড় জামা তৈরি হয়। তার মানে কি সুতির কাপড় জামা গুলো কি দিয়ে তৈরি হয়? তুলো দিয়ে তো তৈরি হয় না, কারণ তুলো দিয়ে তৈরি হলে গরম হতো। যেমন আমরা সোয়েটার পরি, তুলোর সোয়েটার পরি, তো সেই সোয়েটারটা তুলো দিয়ে তৈরি হয়, মানে জামা কাপড় সোয়েটার এগুলো তুলো দিয়ে তৈরি হয়। কিন্তু যে সুতির জামা কাপড় সেগুলো কি তুলো থেকে সুতি বের হয়, মানে সুতো তৈরি হয়। সেই সুতো দিয়ে বুনে বুনে জামা কাপড় তৈরি করা হয়। তো জামা কাপড় তৈরির জন্য আমরা যে তুলো ব্যবহার করি, কিছু কাঠের জিনিসকে দেখবা যে কাঠের দোকানে গেলে এক ধরনের তরল দিয়ে, মানে ওটাকে ঘষে কাঠটাকে ভালো করে ন্যাকড়া দিয়ে, ওটাকে কাঠ পালিশ বলা হয়। কোনো কি কাঠকে যেন চকচক করা হয় বা কাঠ যাতে পালিশ হয়, খসখসে না থাকে, সেই জন্য এটা ব্যবহার করা হয়। সেটার নাম হচ্ছে রজন। এটিও গাছ থেকে পাওয়া যায়। এই যে পাইন বা শাল ইত্যাদি গাছ থেকে এই রজন পাওয়া যায়। বট গাছ থেকে একটি পাতা বা ডাল ভাঙলে যেসব দেখবে যে সাদা দুধের মতো এক ধরনের পদার্থ বেরোয়, সেগুলো হচ্ছে মানে ওই গাছের বর্জ্য পদার্থ। আমাদের বর্জ্য পদার্থ কি? মল। মল আমাদের শরীরের বর্জ্য পদার্থ। এবার আমাদের শরীরে তো অঙ্গ প্রত্যঙ্গ আছে অনেক, ভেতরে অর্গানস রয়েছে, ওগুলো দিয়ে মানে মল আমাদের দেহের বাইরে বেরিয়ে যায়। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে তো সেসব কিছু থাকে না। তো ওদের বর্জ্য পদার্থগুলো ওই পাতার গোড়ায়, যে পাতা ভাঙলে যে সাদা দুধের মতো অংশ বা কষ বলে, আমরা আমরা যেটাকে কষ বলি, সেই কষ দিয়ে বেরোয়। তারপরে পাতা বা ফলেও অনেক বর্জ্য পদার্থ থাকে উদ্ভিদের, সেইগুলো মানে ফল যখন পড়ে সেগুলোর সাথে সাথে পড়ে যায়। রবার গাছ থেকে এই ধরনের যে সাদা মানে বর্জ্য পদার্থ বেরোয়, সেইগুলো দিয়ে আমরা কি করি? রবার তৈরি করি। রবার দিয়ে আগেই গাড়ির টায়ার তৈরি করা হয়। অবশ্যই ইদানিং টায়ার তৈরি করার জন্য কৃত্রিম রবারও ব্যবহার করা হচ্ছে। এছাড়া যে রবার আমরা ব্যবহার করি সেটা কি? পেন্সিলের দাগ, অর্থাৎ রবার হচ্ছে ইরেজার তৈরিতেও ব্যবহার করা হয়। তাছাড়া কি ম্যালেরিয়ার ওষুধ। ম্যালেরিয়ার ওষুধ কোথা থেকে তৈরি হয়? সিনকোনা গাছের ছাল। সিনকোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়ার ওষুধ ব্যবহার করা হয়, তৈরি করা হয়। ম্যালেরিয়ার ওষুধের নাম কি? কুইনাইন। এটা কিন্তু পরীক্ষায় আসে। কুইনাইন থেকে কুইনাইন থেকে যে সিনকোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়, কুইনাইন হলো সিনকোনা গাছের এক ধরনের বর্জ্য পদার্থ। এছাড়া সর্পগন্ধা, তুলসী, বাসক ইত্যাদি নানা গাছ থেকে আরো নানা রকম ওষুধপাতি পাওয়া যায়। সর্পগন্ধা থেকে তৈরি হয় রেসারপিন। এগুলো লিখে নাও তোমরা। তুলসী বাসক গাছ থেকে এটা, এটা তো অতটা ইম্পর্টেন্ট না। তুলসী বাসক গাছ থেকে যে তুলসী পাতা খাই আমরা, বাসক পাতা খাই, ঠান্ডা বা সর্দি জ্বর কাশি হলে এগুলো ব্যবহার করা হয়। তাহলে এর তুলসী পাতা বা বাসক পাতা, এদের পাতা সর্পগন্ধা গাছের মূলে, এই যে একদম মূলটা একটা ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। সেটা থেকে কি ওষুধ তৈরি হয়? রেসারপিন তৈরি হয়। এই রেসারপিন কি? রেসারপিন হচ্ছে উচ্চ রক্তচাপ কমাতে, উচ্চ রক্তচাপ কমাতে এই রেসারপিন ব্যবহার করা হয়। উচ্চ রক্তচাপ মানে হাই প্রেসার। অনেকের হাই প্রেসার থাকে না, সেটা যে ওষুধটা তৈরি করা হয় এই সর্পগন্ধার মূল থেকে তৈরি করা হয়, তার নাম হচ্ছে রেসারপিন। আর তুলসী, বাসক পাতা এগুলো কিসের জন্য ব্যবহার করা হয়? জ্বর, সর্দি কাশি ইত্যাদি উপশমে এইসব ব্যবহার করা হয়। আর সিনকোনা গাছের ছাল থেকে কুইনাইন পাওয়া যায়। এটা খুব ইম্পর্টেন্ট। এটাও ইম্পর্টেন্ট। সবকটা ইম্পর্টেন্ট এখানে, এগুলো পরীক্ষায় দেয়। গাছেরা কিভাবে প্রাণীর উপর নির্ভর করে? তো আমরা জানি যে গাছ আমাদের বন্ধু, এটা ছোটবেলা থেকেই পড়েছি। এখন কিছু কিছু গাছও আছে যেগুলো প্রাণীদের উপর নির্ভর করে বেঁচে থাকে। তো গাছ তো অক্সিজেন দেয়ই, কিন্তু শুধু কি গাছ অক্সিজেন দেয়? আমাদের কাছ থেকে কি কিছুই নেয় না? যদি এমনি দেখো, যে কোনো একটা গাছ, কিছু কিছু গাছ লাগালে, আমাদের গাছ লাগাতে হয়, গাছ লাগানো খুব ভালো। কারণ গাছ অক্সিজেনের পরিমাণ বাড়ায় আর কি করে? দূষণ, আমাদের যে পরিবেশ দূষণ সেগুলো বন্ধ করে। তো এবার আমরা যখন শ্বাস নিই, তখন এই যে গাছের যে অক্সিজেন সেটা আমরা গ্রহণ করি। কিন্তু নিঃশ্বাস ছাড়ার সময় শ্বাস নিলাম, এবার নিঃশ্বাস ছাড়ার সময় কি এক ধরনের গ্যাস আমরা ত্যাগ করি, সেটা হচ্ছে কি? কার্বন ডাই অক্সাইড। আমরা যেমন অক্সিজেন ছাড়া বাঁচতে পারবো না, সেরকম এই কার্বন ডাই অক্সাইড কে নেয়? কার্বন ডাই অক্সাইড এই গাছ গ্রহণ করে।
গাছরা কার্বন ডাই অক্সাইড ছাড়া বাঁচতে পারবে না, আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারবো না, আর গাছেরা কার্বন ডাই অক্সাইড ছাড়া বাঁচতে পারবে না। এই গাছে কার্বন ডাই অক্সাইড কি করে, সালোক সংশ্লেষ করে। গাছ তো তোমরা জানো খাদ্য তৈরি করতে পারে, কোথায় খাদ্য তৈরি করে, এই যে পাতাতে খাদ্য তৈরি করে। গাছ পাতায় খাদ্য তৈরি করে, এই পদ্ধতিটাকে কি বলে, এই পদ্ধতিটাকে সালোক সংশ্লেষ বলে। এবার এগুলো এই খাদ্য তৈরির জন্য কি দরকার, খাদ্য তৈরির জন্যই এই কার্বন ডাই অক্সাইড গ্যাসটা দরকার। কি কি দরকার জানো তো, কার্বন ডাই অক্সাইড গ্যাস। আমরা যেমন রান্না করতে গেলে কি দরকার, আমরা তো রান্না করে খাদ্য তৈরি করি, আগুন চাই, জল চাই, লবণ চাই, তাই তো, তেল চাই, হলুদ চাই। সেরকম গাছদেরও খাদ্য তৈরি করাটাকে বলা হয় সালোক সংশ্লেষ। আর এই খাদ্য তৈরি করার জন্য কার্বন ডাই অক্সাইড চাই, জল চাই, আলো চাই, আলো মানে সূর্যের আলো। তো এইগুলো চাই, এগুলো না থাকলে গাছ খাদ্য তৈরি করতে পারবে না। তাহলে কি বলেছে এখানে, গাছেরা খাবার তৈরি করার সময় কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে ও অক্সিজেন ত্যাগ করে। এবার এর ফলে কি পরিবেশে অক্সিজেনের যোগান বজায় থাকে এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেলে পরিবেশে নানা রকম সমস্যা দেখা দিতে পারে। তাই পরিবেশে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় রাখাটা খুব জরুরি। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে পরিবেশে কিভাবে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় থাকে, পরিবেশে কিভাবে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় থাকে। তাহলে এখানে কি বলেছে, কিভাবে নির্ভর করি, কোন উদ্ভিদ থেকে পাই, উদ্ভিদের কোন অংশ থেকে পাই। কাঠ পালিশ করার জন্য কি পাই, কাঠ পালিশ করার কোন উদ্ভিদ থেকে পাই, এটা পরে বলছি। উদ্ভিদের কোন অংশ থেকে পাই কাঠ পালিশ করার জন্য, রজন।
কোন গাছ থেকে পাই তাহলে রজন? পাইন গাছ থেকে। পেন্সিলের দাগ মোছার জন্য যে অংশ পাই ওটা কি? কোন উদ্ভিদ থেকে পাই? রবার গাছ। রবারটা কিসের অংশ ছিল দেখি? রবার গাছ থেকেও যে বর্জ্য পদার্থ, উদ্ভিদের বর্জ্য পদার্থ এগুলো উদ্ভিদের কোন অংশ থেকে পাই? এই বর্জ্য পদার্থকে তরুক্ষীর বলে। এই অংশ থেকে পাই। ম্যালেরিয়া ওষুধ কোন অংশ থেকে পাই? সিনকোনা, গাছের ছাল। তারপর উচ্চ রক্তচাপের ওষুধ প্রেসার পিল কোথা থেকে পাই? সর্পগন্ধা এর মূল। তারপর হাঁপানি রোগের ওষুধ ডাটুরিন। এই নামগুলো মুখস্থ করতে হবে। এটা কোথা থেকে পাওয়া যায়? ধুতরা গাছ থেকে। ধুতুরার কোন অংশ এটা ব্যবহার করা হয়? এই ধুতুরা গাছের এই পাতা, কাণ্ড এসবই ব্যবহার করা হয়। তো এইভাবে গাছের থেকে আমরা বিভিন্ন উপকার পাই বিভিন্ন ওষুধ তৈরির জন্য, কাঠ পালিশের জন্য, রবার তৈরির জন্য। আর এগুলো তো ওষুধপত্র গেল। এবার আসছে পরাগ মিলন। পরাগ মিলন কি? কোনো গাছের রেণু যখন অন্য কোনো একটা গাছের রেণুর সাথে মিশে যায় তখন সেটাকে পরাগ মিলন বলা হয়। রেণুকে পরাগও বলে। আর দুটো রেণু মিলে যাচ্ছে, মানে দুটো পরাগ মিলে যাচ্ছে এই জন্য পরাগ মিলন বলছে। এই পরাগ মিলনে কি হয়? পরাগ মিলন কিসের জন্য জরুরি আর পরাগ মিলন কিভাবে হয়? তাহলে পরাগ মিলন কি কি কাদের দ্বারা হয়? পরাগ মিলন এই যে মৌমাছির দ্বারা, প্রজাপতির দ্বারা বা পাখির দ্বারা। আমরা তো জানি যে মৌমাছি প্রজাপতি ওরা কি ফুলের মধু খেতে আসে। তো যখন ওরা ফুলের মধু খেতে আসে, ধরো কোনো একটা গাছের, ধরো গাঁদা গাছের মধু খাচ্ছে, গাঁদা ফুলের মধু খাচ্ছে, এবার মধু খাওয়ার সময় ওই গাঁদা ফুলের রেণু ওদের গায়ে মানে লেগে গেল, মানে ডানায় লেগে যেতে পারে, পায়ে হুলে লেগে যেতে পারে। এবার ওই ওই মৌমাছি যখন অন্য কোনো ফুলের মধু খেতে যাবে, জবা ফুলের মধু খেতে যাবে বা টগর ফুলের মধু খেতে যাবে, ওই দুটো রেণু কি হবে? মিশে যাবে। মানে টগর ফুলের রেণুর সাথে ওই গাঁদা ফুলের রেণু বা জবা ফুলের রেণু মিশে যাবে। এর ফলে কি হবে? এর ফলে নতুন গাছের সৃষ্টি হবে। মানে পরাগ মিলনের ফলে আমাদের ফুল হয়, তারপর ফল হয়। ওই ফলের বীজ যখন আবার হচ্ছে পরে মাটিতে, সেখান থেকে নতুন গাছ সৃষ্টি হয়। এই জন্য পরাগ মিলন জরুরি। তো পরাগ মিলনে কে কে সাহায্য করে? মৌমাছি সাহায্য করে, প্রজাপতি সাহায্য করে, পাখিরা সাহায্য করে। এবার পরাগ মিলনে কিসের জন্য ওরা হচ্ছে এই ফুলের কাছে আসে? ফুলে অনেক মৌমাছি, পাখি এরা কি মধু খেতে আসে ১ নম্বর। ২ নম্বর কি? আরো কীটপতঙ্গ আছে, শুঁয়োপোকা, বিভিন্ন শূককীট। ওরা কি পাতা মানে ফুল বা পাতায় বসবাস করার জন্য আসে। ৩ নম্বর কি? ৩ নম্বর হচ্ছে ফুলের কালারফুল মানে রঙিন বেরঙিনের ফুল দেখে ওরা আকৃষ্ট হয়, এই জন্য ফুলের কাছে আসে। আর এইভাবে পরাগ মিলন ঘটে। এখানে কি বলেছে? মৌমাছি প্রজাপতির গায়ে বা পায়ে কি লেগে থাকে? মৌমাছি প্রজাপতির গায়ে হচ্ছে পরাগরেণু লেগে গেল। ওই মৌমাছি প্রজাপতিটা এক ফুল থেকে অন্য ফুলে
গিয়ে বসলে কি হবে, ওই মৌমাছি বা প্রজাপতিটা এক ফুল থেকে অন্য ফুলে বসলে যে মানে পরাগরেণুটা, আগের গাছের পরাগরেণুটা ওই মানে যে গাছ এখন বসেছে সেই গাছের পরাগরেণুর সাথে মিশে যাবে, ফলে পরাগ মিলন হবে, এক কথায় পরাগ মিলন হবে। উপরের ছবি দেখে বলো যে মৌটুসি কি কোনোভাবে কলকে ফুলকে সাহায্য করলে কিভাবে করছে। তাহলে এটাই বলতে হবে যে যে এটা হচ্ছে কলকে ফুল, এটা মৌটুসি পাখি। যখন মৌটুসি পাখি কলকে ফুল থেকে মধু সংগ্রহ করে, তখন ওদের ঠোঁটে বা দুই পায়ে ডানায় হচ্ছে পরাগরেণু লেগে যেতে পারে। এই পরাগরেণু তখন অন্য ফুলের সাথে মিশে গিয়ে, অন্য ফুলের মধ্যে যখন খেতে যাবে অন্য ফুলের সাথে মিশে গিয়ে পরাগ মিলন ঘটাবে। তো এইভাবেই পরাগ মিলনে সাহায্য করছে। তো এখানে সেটাই লিখেছে যে অনেক প্রাণী তাদের খাবার সংগ্রহ করে ফুল থেকে, আর সেই সময় তাদের কোনো অংশ লেগে যায় ফুলের পরাগরেণু। ওই প্রাণীরা যখন অন্য কোনো ফুলে গিয়ে বসে তখন ওই পরাগরেণু ওই ফুলে এসে পড়ে। এই প্রক্রিয়াটার নামই হলো পরাগ মিলন। তাহলে পরাগ মিলন কি, এটা এখানে যদি কাকে বলে বা পরাগ মিলন কি জিজ্ঞেস করে, তাহলে এটা বলতে হবে যে অনেক প্রাণী তাদের খাবার সংগ্রহ করে ফুল থেকে, আর সেই সময় দেহের নানা অংশে পরাগরেণু লেগে যায়। এই প্রাণীরা যখন অন্য ফুলে গিয়ে বসে তখন পরাগরেণু ওই ফুলে এসে পড়ে। এই প্রক্রিয়াটার নামই হলো পরাগ মিলন। তো নতুন উদ্ভিদ তৈরির জন্য পরাগ মিলন খুবই জরুরি, এটাও লিখে দিতে হবে। নতুন উদ্ভিদ পরাগ মিলন কেন জরুরি, নতুন উদ্ভিদ তৈরির জন্য পরাগ মিলন জরুরি। ফুলের এত রং আর গন্ধের আয়োজনে কেবলমাত্র পতঙ্গ আর অন্যান্য প্রাণীদের কাছে টানার জন্যই এই পরাগ মিলন ঘটে, যাতে তারা ফুলের রং আর গন্ধে আকৃষ্ট হয়ে ফুলে এসে বসে। ফলে এর এক ফুলের রেণু অন্য ফুলেতে মাখামাখি হয়ে পরাগ মিলন ঘটে। ফল আর বীজ ছড়িয়ে পড়ে দূরে দূরে। এবার পরাগ মিলনে, এটা তো পরাগ মিলনে সাহায্য করে অন্যান্য প্রাণীরা। মানে এখানে প্রাণী কিভাবে উদ্ভিদদের সাহায্য করছে, একটা তো আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, ওর জন্য হয়ে গেল, ওর জন্য ওরা সালোক সংশ্লেষ করতে পারে। 2 নম্বর হলো পরাগ মিলনে সাহায্য করি, মানে সাহায্য করে প্রাণীরা, অন্যান্য প্রাণীরা, মানুষ ছাড়া আর কি। আর 3 নম্বর হচ্ছে ফল আর বীজ ছড়িয়ে বেড়াতে সাহায্য করে। ফল আর বীজ কি করে ছড়িয়ে বেড়াতে সাহায্য করে, পাখি দিয়ে ধরি, পাখিরা ফল খায়, এবার ফল খেতে গেলে ওরা বীজও খেয়ে নেবে। এবার সেই বীজ কিন্তু পেটে গিয়ে ওদের হজম হয় না, ওই বীজটা কি ওদের পটির সাথে বা বিষ্ঠার সাথে মানে মাটিতে পড়ে। এবার ওই বীজ কি করবে, ওই বীজ মাটিতে পড়লো, আবার সেই বীজ থেকে নতুন উদ্ভিদ জন্মালো। তাহলে কি ফল আর বীজ ছড়িয়ে পড়ার ফলে কি নতুন উদ্ভিদ জন্মাচ্ছে, এইভাবেও প্রাণীরা আমাদের মানে গাছদের সাহায্য করছে। সাথে সাথে এক ধরনের গাছ আছে, ছোট ছোট জংলি গাছ, ওগুলোকে চোরা কাটা বলে। দেখবা যে এই শীতকালের সময় অনেক হয়। তো জঙ্গলে বনে বাদারে যখন পাখিরা এই পশু পাখিরা ঘোরাফেরা করে, ওদের লোমে ওই চোরা কাটা লেগে যায়, ওই চোরা কাটা যখন ওরা অন্য কোনো জায়গাতে যাবে সেগুলো হয়তো মাটিতে পড়ে যাবে, সেখান থেকে আবার নতুন গাছ জন্মাবে, এইভাবে হয়। এই যে এখানে তাই কি বলেছে, উপরের ছবিগুলো দেখে কি বুঝলে লেখো। দিদিমণি বললেন অনেক সময় পাখিরা মুখে করে ফল নিয়ে উড়ে যায়, উড়ে যাওয়ার সময় পাখিদের মুখ থেকে ফলটা মাটিতে পড়ে যায়, কখনো বা পাখি বা অন্য কোনো প্রাণী কিছুটা খেয়ে ফেলে ফলটা মাটিতে ফেলে দেয়। মাটিতে পড়া ফল পচে গিয়ে বীজটা বেরিয়ে পড়ে এবং ওই বীজ থেকে নতুন চারা গাছ জন্মাতে পারে। তাহলে এখানে কি বলেছে, তোমরা এরকম আরো অনেক প্রাণীর কথা জানো যেগুলো ফল বীজ এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে দিতে সাহায্য করে। কি কি, বনবিড়াল। বনবিড়াল কিভাবে সাহায্য করে, বনবিড়াল বিভিন্ন ফল খায়, বা সেই ফলগুলো হয়তো আধ খাওয়া করে রেখে গেল, সেই ফলগুলো পচে গিয়ে যে বীজ বেরিয়ে যায় ওখান থেকে নতুন উদ্ভিদ জন্মায়। শেয়ালও তাই একই ভাবে করে। পাখি, পাখি কিভাবে করে, যে ঠোঁটে নিয়ে যাওয়ার যে গল্পটা সেটা করলে হবে। তারপর আর একটা আমি যেটা বললাম যে পাখিরা ছোট ছোট ফলগুলো, যেগুলো ছোট ফল হয় সেগুলো বিশুদ্ধ অনেক সময় খেয়ে নেয় বা বীজই খেয়ে নেয়। তো সেই বীজগুলো কি যখন বৃষ্টার সাথে বেরোয়, বৃষ্টার সাথে বেরোনোর ফলে বৃষ্টা তো মাটির সাথে মিশে যায়, কিন্তু ওই বীজ ওই যে বীজটা রলো মাটিতে, ওই বীজ থেকে উদ্ভিদ জন্মায়। তো এইভাবে ফল ও বীজের বিস্তারে সাহায্য করে। তো আজকে আমরা কি পড়লাম, আজকে আমরা বললাম যে আমরা কিভাবে সমাজের উপর নির্ভর করি, আমরা কি কি ভাবে সমাজের উপর নির্ভর করি, আমরা কি কি ভাবে পরিবারের উপর নির্ভর করি, আমরা কি কি ভাবে গাছের উপর নির্ভর করি। আমরা মানে মানুষ, তাই তো, মানুষ ছাড়া প্রাণীরা, অন্য প্রাণীরা
কি কি ভাবে গাছের উপর নির্ভর করে? গাছ থেকে আমরা কি পাই? গাছের কি কি অংশ খাদ্য হিসেবে ব্যবহার করি? গাছের কি কি অংশ ওষুধে ওষুধ ও অন্যান্য কাজ, মানে ওই যে রজন রভার ওইগুলোর কথা বলছি, অন্যান্য কাজে লাগাই? আমরা কিভাবে গাছদের সাহায্য করি? আমরা মানে প্রাণীরা কিভাবে গাছদের সাহায্য করি? এটা কিভাবে হবে? এক হচ্ছে আহ কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। দুই হচ্ছে পরাগ মিলন ঘটায়। আর তিন হচ্ছে ফল ও বীজের বিস্তার। তো এইগুলো ছিল আজকের মেন পয়েন্ট। তোমরা বাড়িতে পড়ো, না বুঝতে পারলে কমেন্ট করো, আমি পরের ভিডিওতে বুঝিয়ে দেবো। আজকের মতো এখানেই রাখছি। বাই, ভালো থেকো তোমরা।